ঘন জঙ্গলের মধ্যে পার্টি করতে একদল বন্ধুরা একটি ফার্ম হাউসে থাকার সিদ্ধান্ত নেয়। এক বন্ধুরা না রহস্যময় একটি ডেভিল পানীয় সকলেই পান করে। এই পানীয় খাওয়ার পর সকলেই পুরোপুরিভাবে নেশার ঘরে খুবই মজামস্তি করতে শুরু করে। তবে হুট করেই সেই বাংলোতে বন্ধুদের একের পর এক লাশ পাওয়া যায়। কে করছিল এই খুনগুলো? নাকি রহস্যময় ডেভিল পানীয় খেয়ে অদ্ভুতভাবে একে একে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে? এই সুন্দর ড্রামাটি আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। পুলিশের গাড়ি একটি বাংলোতে চলে আসে। সেখানে একের পর এক লাশ দেখা যাচ্ছে। অফিসার লাশগুলোকে দেখছিল। এমন সময় কনস্টেবল এসে বলে, স্যার সবাই মরে গিয়েছে, কিন্তু একজন বেঁচে আছে, তিনি ভেতরেই আছেন। এরপর তারা বেঁচে থাকা মেয়েটির কাছে যায়। তখন মূল কাহিনী শুরু হয়। রিবেল আর্মি অফিসে চকো কিছু ছবি তুলছিল এই অফিসের ফ্যাশন সম্পর্কে তার ফ্যান পেজকে জানানোর জন্য। রিবেল আর্মি অফিসে তত্ত্বাবধানরত অবস্থায় রয়েছে দেবী, আর এই হচ্ছে সৃজা, যে দেবীর ডিজাইন করা ড্রেস আপের ফটোশুট ভিডিও তৈরি করে থাকে। দেবী কক্ষের বাইরে কারো কণ্ঠস্বর শুনে বাইরে এসে দেখে তার বন্ধু ডেডি এসেছে। এই ডেডি বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলা যায়। পাশেই তাপসকে দেখা যায়। বড়লোক নয়, তবে সবার বেস্ট ফ্রেন্ড। আসলে এরা ছোটবেলাকার বন্ধু, শুধুমাত্র সৃজা বাদে। এদের বন্ধুত্বের দলে আপাতত দুজন মিসিং রয়েছে, একজন কেডি, অপরজন লাইবা। আজ তারা সকলে মিলে ড্যাডির বাবার বাংলোতে যাবে। সেখানে বন্ধুরা মিলে পার্টি মজামাস্তি করবে। দেবীর আরও একটি টার্গেট রয়েছে, তার ডিজাইন করা ড্রেসের ভিডিও ফটোশুট করবে, যার জন্য তার সাথে সৃজাও যাবে। দেবী সকলকে সৃজার সাথে পরিচয় করিয়ে দেয়। এদের মধ্যে আরও একটি ক্যারেক্টার রয়েছে যার নাম রাজ। রাজ হচ্ছে ড্যাডির সার্ভেন্ট, ওয়ান কাইন্ড অফ পার্ট টাইম বডিগার্ড বলাও চলে। যাই হোক, সকল বন্ধুরা মিলে বাংলোতে যার উদ্দেশ্যে রওনা করে। গোয়ায় এসে সি বিচ পার করে ঘন জঙ্গলের মধ্য থেকে হাঁটতে শুরু করে। তারা খেয়াল করে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, নির্দিষ্ট কিছু স্থানে নেটওয়ার্ক পাওয়া যায়। এখানে নতুন মুখ কেডিকে দেখানো হয়। ড্যাডি কেডির কাঁধে হাত দিয়ে বলে, কি খবর বল, মালপত্র এনেছিস তো তোর সাথে? কেডি বলে, কি মনে হয় তোর? এই বলেই শয়তানে একটা হাসি দেয়। জঙ্গলে অনেকটা হাঁটার পর সকলেই একটু রেস্ট নেয়। ড্যাডি তাপসকে দেখে বলে, খুব গরম লাগছে রে। তাপস একটি মেয়ের দিকে তাকিয়ে বলে, আগুনের সাথে খেলছিস, তোর তো গরম লাগবেই। এই হচ্ছে লাইবা। লাইবা ড্যাডির গার্লফ্রেন্ড। একপাশে চকো নিজের সেলফি নিচ্ছিল, তবে অপর প্রান্তে রাজ একভাবে চকোকে দেখছে। এই বিষয়টা দূর থেকে কেডি লক্ষ্য করে। রেস্ট শেষে তারা আবারও সকলে মিলে হাঁটা শুরু করে। একসময় তাদের রিসিভ করতে ড্যাডির কাকা প্রাইভেট কার নিয়ে চলে আসে। সকলেই ফার্ম হাউসে উপস্থিত হয়। কাকা ড্যাডিকে বলে, রাতে বাইরে বের হবেন না, জঙ্গলে জন্তু জানোয়ার রয়েছে যা আক্রমণ করতে পারে। আমি এখন আসি, কাল সকালে নদীর ফ্রেশ মাছ নিয়ে আসবো। ড্যাডি সকলকে উদ্দেশ্য করে বলে, এই বন্ধুরা, মজা করার জন্য তৈরি আছো তো? সকলেই প্রস্তুতি নেওয়া শুরু করে রাতের পার্টির জন্য। পার্টির সময় হয়ে এলে ড্যাডি এসে দেবীকে বলে, দেবী নিচে চল, পার্টি করতে হবে না? দেবী কিছুটা রেগে উঠে বলে, এই জন্যই তোদের সাথে কোথাও আসতে চাই না, তোরা তো শুধু পার্টি আর মজামাস্তি নিয়েই ব্যস্ত। দেবীর মন মেজাজ খারাপ দেখে সৃজা সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় বেডে বসে দেবী বলছে, ড্যাডি এই কাজটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি এটা কোনোভাবে না হয় তাহলে? ড্যাডি বলে, দেখ, 10 বছর ধরে তোর জন্য মডেলিং করছি, আমি জানি এটা তোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাত হয়ে গিয়েছে না, চল এখন চিল করি, কাল সকালে উঠে কাজ শুরু করে দেব। আমি তোকে সকাল 7টায় ডেকে দেব। আর বল, এখানে ফটোশুট করতে এসেছিস নাকি পার্টি করতে এসেছিস? দেবী ড্যাডির এমন অভিভাবকের মতো কথা দেখে হেসে দেয়। অন্যদিকে লাইবা মডেলিং করছিল আর সৃজা ভিডিও ফটোশুট ক্যাপচার করছিল। এরপর সকলে একত্রিত হলে কেডি একটা ডেভিল পানীয়র বোতল নিয়ে আসে। দেবী এই জিনিসটা অ্যাভয়েড করতে চায়, তবে সকলে বলে, একটা দিনের তো ব্যাপার, একটু টেস্ট করলে পার্টি ফুলফিল মজা নিতে পারবি। তাপস জিজ্ঞেস করে, এটা কি জিনিস রে ভাই? কেডি বলে, এর পেছনে বড় একটা রহস্যজনক ঘটনা জড়িত রয়েছে। 1920 সালে দুইজন বন্ধু মাতাল টাইপের ছিল। যদিও তারা বিজ্ঞানী ছিল, দুই বন্ধু মিলে একটা এক্সপেরিমেন্ট করে এই মদ তৈরি করেছিল। তাই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এই মদের টেস্ট তারা দুজনে একসাথেই করবে। তবে এক বন্ধু আগেই পান করে ফেলেছিল, আর সে এতটাই মাতাল হয়েছিল যে অন্য বন্ধু কিছু বুঝে ওঠার আগেই তাকে মেরে ফেলেছিল। এর পরের দিন যখন গ্রামবাসীরা এলো, তখন যে বন্ধুকে মেরে ফেলেছে তার লাশ তো পাওয়া গেল। তবে তার সাথে অদ্ভুত বিষয় হচ্ছে যে মাতাল ব্যক্তির নেশার ঘরে তার বন্ধুকে মেরেছিল সেই মাতালেরও উলঙ্গ অবস্থায় লাশ পাওয়া যায়।
এই বিষয়টা জানার পর গ্রামবাসী ওই পানীয়কে ব্যান করে দেয়। তবে ২০ বছর আগে কেউ ওই পানীয় রেসিপি খুঁজে বের করেছিল আর ৫,০০০ বোতল তৈরি করে ফেলেছিল। এই খবর লিক হলে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে, তাই সাথে সাথে এই রেসিপিও গায়েব হয়ে যায়। ড্যাডি বলে, তাহলে তুই এটা কোথায় পেলি? এডি বলে, আরে জাহান্নাম থেকে তোদের বন্ধু উদ্ধার করে নিয়ে এসেছে বস। ব্যাস, সবাই ওই পানীয় পান করা শুরু করে দেয়, নাচানাচি মজা মাস্তি শুরু করে দেয়। তারা এতটাই মাতাল ছিল, কে কি করছে নিজেদের কোনো হুঁশ জ্ঞান ছিল না। তবে কেডি একসময় লক্ষ্য করে সকলের জিভা বেগুনি রঙের হয়ে গিয়েছে। এটা দেখে সকলেই তো টেনশনে পড়ে যায়। ড্যাডি রেগে কেডিকে একটা গাল দিয়ে বলে, কি করেছিস তুই? যদি আমার কিছু হয়ে যায় আমার বাবা তোকে ছাড়বে না। এদিকে দেবী বলে, ফটোশুট করানোর জন্য এসেছিলাম, তোদের এই পার্টিতে যোগদান করা আমার উচিত হয়নি। ড্যাডি রেগে কেডির উপর আক্রমণ করতে গেলে কেডি বলে, আরে চিল ব্রো, এটা তো জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। এই কথা শুনে তাপস কেডিকে দৌড়ানি দেয়। যাই হোক, তারা নেশার ঘরে পার্টিতে খুব ভালোভাবে এনজয় করছিল। জলপরীরা জলে ভেসে বেড়াচ্ছিল আর পাশেই ছেলেগুলো হাঁ করে তাদের কাণ্ড দেখছিল। দেবী ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে করতে সৃজাকে বলে, এই যে টিম মেম্বার, এদের সকলের মন মাইন্ড অন্যরকম, যার যা চিন্তা ভাবনাও অন্যরকম, কিন্তু আমরা একসাথে বড় হয়েছি। আমার এদের সঙ্গ খুবই পছন্দ, এদের জন্যই লাইফটাই যেন অন্যরকম ফিল হয়। এমন সময় খেয়াল করে চকো কান্না করতে করতে রুম থেকে বের হচ্ছে। দেবী দ্রুত তার কাছে যায়, তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? আগে শান্ত হ, এখানে বস। কান্না করছিস কেন বল? চকো কান্না করতে করতে বলে, আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছিলাম, এমন সময় রাজ আমাকে রেপ করার চেষ্টা করেছে। এই কথা শুনে মাথা ঠান্ডা রাখতে না পেরে কেডি দ্রুত ওই রুমের দিকে দৌড় দেয়। দোতলায় গেলে দেখা যায় রাজ বের হয়েছে, তবে একটা আন্ডারওয়্যার ছাড়া পরনে কিছুই ছিল না। এমন সময় কেডি তার কাছে দৌড়ে আসলে রাজ তাকে সজোরে একটা ঘুষি মারে। কেডি সেখানেই পড়ে যায়। অপর প্রান্ত থেকে ড্যাডি তাকে বলে, তুই কি সত্যি এই ঘটনা ঘটিয়েছিস? তোর শরীরে কাপড় নেই কেন? তুই এখানেই দাঁড়া। রাজ সরি বলে দৌড়ে ছাদে যায়, তবে কেডিকে আসতে দেখে ভয়ে দৌড়ে ছাদ থেকে লাফ দেয়। এই ঘটনা দেখে সকলেই আতঙ্কিত হয়ে যায়। উপর থেকে প্রথমে ফ্লোরে পড়ে, এরপরে সুইমিং পুলে পড়ে যায়। সকলে মিলে রাজকে টেনে উপরে তোলে, নানাভাবে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে বুঝতে পারে রাজ মারা গিয়েছে। সকলে মিলে আলোচনায় বসে। কেডি বলে, এখন আমাদের চিন্তা ভাবনা করে সামনে এগোতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। তাপস বলে, এত চিন্তা ভাবনার কি আছে, সবকিছুই তো আমাদের সামনেই ঘটছে। চকু বলে, হ্যাঁ সত্যিই তো, এটা অ্যাক্সিডেন্ট ছিল, এ ব্যাপারে পুলিশকে জানানো দরকার। এই কথা শোনার পর সকলেই চুপ থাকে। সৃজা বলে, আমি তো বিশ্বাস করতে পারছি না আমি এমন মানুষের সাথে রয়েছি যারা কিনা এত চিন্তা করছে পুলিশকে এ ব্যাপারে ইনফর্ম করার জন্য। লাইবা বলে, একবার চিন্তা করে দেখেছো, পুলিশ আমাদের সকলকে এই কেসের জন্য কাস্টাডিতে নিয়ে যাবে, এটা আমাদের জীবনে ইফেক্ট করবে। কেডি বলে, দেখো আমরা সবাই নেশার মধ্যে ছিলাম, পুলিশ আমাদের এসব কথা বিশ্বাস করবে না। তাদের এই কথা শুনে সৃজা রেগে যায়। তখন কেডি বলে ওঠে, সৃজা, আমরা সবাই বন্ধু, এই বিষয়টা আমরা হ্যান্ডেল করে নেব, তোমার এ ব্যাপারে না গলানোর দরকার নেই। লাইবা বলে, তোমার কি মনে হয় সৃজা, আমাদের কেউ বাঁচাতে আসবে? এই প্রপার্টি ড্যাডির, এই বিষয়টা ওই সামলে নেবে। ড্যাডি বলে, আসলে এই প্রপার্টি না আমার না আমার বাবার, এই ফার্ম হাউস আমার বাবা বিক্রি করে দিয়েছে, টোকেনও চলে এসেছে। যদি এখানে পুলিশ চলে আসে তাহলে আমার বাবাকে টোকেনের টাকা ফেরত দিয়ে দিতে হবে, কেননা যতদিন কেস চলবে ততদিন তো পুলিশ এই ফার্ম হাউস সিল করে দেবে। আর এমনিতেও আমার বাবা তো জানেই না আমি এখানে এসেছি পার্টি করতে, যদি এই খবর বাবা জানতে পারে রাজের সাথে আমাকেও মাটিতে পুঁতে দেবে আমার বাবা। তাপস ড্যাডিকে বলে, দেখ ভাই, এরপরেও এ বিষয়টা তুই তোর বাবাকে জানা, হয়তো সে কোনো সলিউশন দিতে পারবে। সকলের কথার প্রেসারে পড়ে ড্যাডি বাইরে গিয়ে তার বাবাকে ফোন দেয়। এদিকে লাইবা বলে, কেডি তুই কি রাজকে ডেভিল পানীয় দিয়েছিলে? কেডি বলে, আমি দেইনি, তাপস দিয়েছে হয়তো। তাপস বলে, আমরা ড্রিঙ্কস করলে আগে পরে সব সময় রাজের সাথে শেয়ার করতাম, এটা তো নতুন কিছু নয়। কিছুক্ষণ পর ড্যাডি ভিতরে প্রবেশ করে আর বলে, বাবা বলেছে কাল রাতে কাউকে পাঠাবে, তবে আজকেই রাজের বডি মাটিতে পুঁতে ফেলতে হবে। এ কথা শুনে সকলেই কিভাবে কি করবে সেই টেনশনে পড়ে যায়। কেডি বলে, গত বছর আমি রক্সিকে পুঁতে ফেলেছিলাম, আসলে ও আমার কুকুর, রাজ তো ওর থেকে 2-3 গুণ বড় হবে, তাই এই কাজ করতে কমসে কম 3-4 ঘন্টা লাগবেই। সৃজা বলে, তোমরা কি একটা জিনিস উপলব্ধি করতে পারছো, এটা কিন্তু পুরোপুরি ক্রাইম হতে চলেছে। সরি, আমি এটা করতে পারবো না। ড্যাডি বলে, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আমাদের সাথে থাকবে। সৃজা এই বিষয়টি পুলিশকে জানানোর জন্য বেরিয়ে যেতে থাকে। দেবী তাকে আটকাতে গেলে ড্যাডি দেবীর হাত টেনে ধরে আর বলে, দেবী চিন্তা করে দেখ তুই কার সাইডে থাকবি। আর সৃজা, তুই যদি বাইরে বেরিয়ে যাস তাহলে এই হত্যার সম্পূর্ণ দায়ভার তোর উপর দেয়া হবে।
আমরা সবাই মিলে বলবো তুই রাজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। শ্রীজা দেবীর দিকে তাকায়। দেবী বলে, দুঃখিত, আমি আসলে জেলে যেতে চাই না। এরপর সকলে মিলে রাজের বডিকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে চলে যায় আর মাটিতে পুঁতে রাখে। সকলে চলে যাওয়ার পর ড্যাডি রাজের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, তুই এটা কি করেছিস? এমন চাহিদা তো তুই আমাকে জানাতে পারতি, আমি মেয়েদের ব্যবস্থা করে দিতাম। এরপরে সকলেই ফার্ম হাউসে আসার পর ড্যাডি বলে, আজকের ঘটনা আমাদের কারো মুখ থেকে বের হবে না, এই ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যেতে হবে। সৃজা বলে, একটা মিথ্যাকে ঢাকতে আরো মিথ্যা বলতে হবে। তাপস বলে, তুই একটু চুপ থাকবি? আমরা আছি টেনশনে আর তুই আছিস অন্যদিকে। দেবী বলে, 2 বছর ধরে এই প্রজেক্টের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ফটোশুট করতে এসে এমন বিপদে পড়ে যাব বুঝতেই পারিনি। যা হয়েছে হয়েছে, চল কাজ শুরু করি। দেবী বলে, না রে দোস্ত, এখন সঠিক সময় নয় ফটোশুট করার জন্য। তাপস বলে, এটাই পারফেক্ট সময়। সোমবার যখন আমরা বাড়িতে চলে যাব তখন তো বাড়িতে গিয়ে কিছু একটা বলা লাগবে। আমরা ফটোশুটের কাজ কমপ্লিট করলাম আর পার্টির এনজয় করলাম, আর বাড়িতে গিয়ে বলতে পারবো এই ফটোশুটের জন্যই আমরা ফার্ম হাউসে এসেছিলাম। সকলেই এই কথায় রাজি হয়ে যায়। সাজগোজ মেকআপ শুরু করে আর আজকের ঘটনা ভুলে নিজেদের মন মাইন্ড ফ্রেশ করে ফেলে। পরদিন সকালে সকলেই বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠলে সকলেই একটু টেনশনে পড়ে যায়। ড্যাডি বলে, হয়তো কাকা এসেছে, তোমাদের কিছু বলার প্রয়োজন নেই, বিষয়টা আমি একাই সামনে নেব। এরপর দরজা খুলে দেখা যায় কাকা মাছ হাতে দাঁড়িয়ে আছে। ড্যাডি বলে, রাজ কোথায়? কাকা বলে, আমি তো জানি না, ও তো আপনাদের সাথেই ছিল। ড্যাডি বলে, আপনি দ্রুত ভিতরে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। সোফায় কাকা বসার পর ড্যাডি কান্না ভরা মুখ নিয়ে বলে, আমাদের ভুল হয়ে গিয়েছে কাকা, গতকাল রাজ একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। ভেবেছিলাম অ্যাডাল্ট তো তাই নিজেকে সামলে নেবে, কিন্তু নেশা অবস্থায় আমার বান্ধবী চককে রেপ করার চেষ্টা করে। আমার বাকি বন্ধুরা সিদ্ধান্ত নেয় ওকে পুলিশে দেবে, কিন্তু ও তো আমার ভাই, এমনটা তো আমি হতে দিতাম না কাকা। এই কথা শুনে কাকা তো তার ছেলের উপর রাগারাগি শুরু করে। ড্যাডি বলে, হয়তো পুলিশে দেওয়ার কথা শুনে ও ভয়ে তখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এরপর আর ওর কোনো খবর পাওয়া যায়নি। যদি আপনার সাথে রাজের দেখা হয় তাহলে ওকে বলে দিন আমরা ওকে পুলিশে দেবো না, শুধুমাত্র ও যেন ওই মেয়েটার কাছে ক্ষমা চায়। কাকা বলে, আমার ছেলের হয়ে আমি নিজে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও মা, আর আসুক বাড়িতে, ওর বিষয়টা আমি দেখে নেব। আচ্ছা, যখন চলেই এসেছি আমি আপনাদের জন্য খাবার রেডি করি। ড্যাডি বলে, তাহলে তো ভালোই হয়, আমরা আমাদের ফটোশুটের কাজ শুরু করতে পারি। কাকা খাবার তৈরি করতে যায় আর তারা ফটোশুটের কাজে ব্যস্ত হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু রাজের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সন্ধ্যার সময় ড্যাডি কাকাকে ডেকে বলে, সারাদিন কাজ করে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা এখন একটু রেস্ট করব। আমি রাজের খবর পেলে আপনাকে জানাবো, তবে এই ঘটনার ব্যাপারে কাউকে বলার কোনো প্রয়োজন নেই। কাকা এ কথা শুনে চলে যায়। সাথে সাথেই সকলে যেন হাঁফ ছেড়ে বাঁচে। এই বিষয়টা নিয়ে খুশিতে সেলিব্রেট করতে শুরু করে সকলেই। এই ঘটনা দেখে সৃজা রাগ করে সেখান থেকে চলে যায়। এ সময় তাপস ড্যাডিকে বলে, আজ না কোনো এক ব্যক্তি আসার কথা, তার কি খবর? এই কথা শুনে ড্যাডি আবারও বাইরে যায়। এরপর হাউসে ফিরে সকলকে বলে, বাবা বলেছে সে কাল সকালে চলে আসবে। এত বড় দুর্ঘটনার পর সারাদিন অভিনয় করে তারা সবাই এখন ক্লান্ত, তাই যার যার রেস্ট করতে যায়। রুমের মধ্যে ড্যাডিকে চিন্তিত দেখে লাবিবা চোখের ইশারায় জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? ড্যাডি ইশারায় বলে, ঠিক আছে। অন্য রুমে দেবীকে সৃজা বলে, আমার মনে হচ্ছে কেডি মিথ্যা বলছে। কেডি হয়তো রাজকে ড্রিঙ্কস করিয়েছে, যার জন্য রাজের মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুর দায়ভার সম্পূর্ণ কেডির। দেবী বলে, যদি কেডি রাজকে ড্রিঙ্কস দিয়েও থাকে তাতে কি বাসে যায়? রাজের মৃত্যুর সময় তো তুইও ছবি তুলছিলি, কই মৃত্যু তো আটকাতে পারিসনি, আগেও কিছু পারিসনি, এখনো কিছু পারছিস না, তাই দয়া করে এই ব্যাপারে আমি আর তোর কোনো জ্ঞান শুনতে চাই না। সৃজা বলে, দেবী, তোর মনে হয় না তুই তোর ফ্রেন্ডের থেকে অনেকটা ভালো? আসলে তুইও ঠিক ওদেরই মতো। অন্যদিকে ক্রেডির কাছে চকো এসে বলে, যখনই চোখ বন্ধ করি মনে হয় রাজকে দেখতে পাই। কেডি, আমাকে ডেভিল ড্রিঙ্কস একটু দে না প্লিজ, কেন জানি মনে হচ্ছে এইটাই একমাত্র ড্রিঙ্কস যেটা আমাকে স্বস্তি ফিরিয়ে দেবে। এদিকে তাপস ড্যাডি লাইভা ড্রিঙ্কস করছিল। ড্যাডির মুড চলে আসায় তাপস সেখান থেকে কেটে পড়ে। ড্যাডি আর লাইভা রোমান্স শুরু করে। অন্য সাইডে দেবী এখনো ঘুমের ভান ধরে বিছনায় শুয়ে আছে। সৃজা টেবিলে বসে টেনশনে রয়েছে। চকো ডেভি ড্রিঙ্কস পাওয়ার জন্য ক্রেডির সাথে ইন্টিমেট হতে চায়। বিষয়টা ক্রেডি বুঝতে পেরে চকোকে বলে, আগে নেশার ঘোর কাটা, তারপর আমরা একে অপরের কাছাকাছি আসবো। দেবী ঘুমিয়ে যাওয়ার পর সৃজা সেই ঘর থেকে বেরিয়ে যায়। লাইবা আর ডেডি বেলকনিতে রোমান্স করছিল। এমন সময় নিচ থেকে তাপস সেটি দেখে ভিডিও ক্যাপচার করা শুরু করে। এই বিষয়টা দূর থেকে কেডি লক্ষ্য করে। রোমান্স করতে করতে যখন বেডে যায় হুট করেই ড্যাডি রাজকে দেখতে পায়।
এই ঘটনার পর ঘাবড়ে ড্যাডি লাইবাকে বলে, চলো সবকিছু সত্যিটা বলে দিই। লাইবা বলে, হ্যাঁ বলে দাও। আর তারপর পুলিশ আমাদের সকলকে জেলখানায় আটকে দেবে। এই বিষয়টা ঘরের বাইরে থেকে চকো শুনে নেয়। সেও খুব টেনশনে পড়ে যায়। দেখা যায় সৃজাকে কেউ গুলি করেছে। সে মৃত অবস্থায় মাটিতে শুয়ে রয়েছে। এদিকে সকলেই একই স্থানে রয়েছে। কেডি জিজ্ঞেস করে, ওরা কি বলছে? তুই কি সত্যিই তোর বাবার সাথে কোনো ধরনের যোগাযোগ করিসনি? ড্যাডি মূলত তার বাবার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। তার কাছ থেকে কোনো পরামর্শও নেয়নি। সবার প্রশ্নের চাপে পড়ে ড্যাডি সবাইকে বলে, একটু রিল্যাক্স হও। দেবী রেগে বলে, এসেছিলাম ফ্যাশন ডিজাইনের ফটোশুট করতে, এসে একই ঝামেলায় পড়ে গেলাম। শেষমেশ একটা মার্ডারও হয়ে গেল। এমন সময় তাপস দেখতে পায় সৃজা মিসিং। তাই তো ড্যাডি, কেডি, দেবী তিনজনে মিলে জঙ্গলে সৃজাকে খুঁজতে বের হয়। গভীর জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর সৃজাকে মৃত অবস্থায় পেয়ে যায়। এটা দেখে ড্যাডি বলে, কেউ সৃজাকে হত্যা করেছে, দেখছো না? ওর গলায় ছুরির আঘাত রয়েছে। কেডি বলে, কি বলছিস এসব? আমরা ছাড়া এই পুরো এরিয়ায় আর আছে বা কারা? যাই হোক, তিন বন্ধু কোনো মতে সৃজার বডি ফার্ম হাউসে নিয়ে আসে। সবাই সৃজার বডি দেখে কান্নায় ভেঙে পড়ে। কি হচ্ছে এই বাংলোর মধ্যে? একের পর এক রহস্যজনক ভাবে খুন হতে চলেছে। দেবী বলে, সৃজা আর আমি একই রুমে ছিলাম। সৃজার সন্দেহ ছিল কেডির উপর। সৃজা বলেছিল, নিশ্চয়ই ডেভিল রিংস এর মধ্যে কিছু কেডি মিশিয়ে দিয়েছে, যার জন্য সেই দিন ওই ঘটনা ঘটেছে। আমি নিশ্চিত কেডি ওকে মেরেছে। তুমি কেন ওকে মেরেছো কেডি? এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝগড়া হতে শুরু করে। রাগের বশে কেডি দেবীকে ধাক্কা দেয়। এটা দেখে ড্যাডি রেগে কেডির উপর আক্রমণ করতে শুরু করে। কেডি ঠান্ডা মাথায় বুঝাতে চাইলেও ড্যাডি বিষয়টা বুঝতে চায় না। এক সময় কেডির মাথাও গরম হয়ে যায়। তাই তো নিচ থেকে একটা ইট ছুঁড়ে মারে ড্যাডির দিকে। তবে নিশানা ভুলবশত কেডির গার্লফ্রেন্ডের মুখে একটা আঁচড় লেগে ফসকে যায়। কেডি সরি বলতে থাকে। তবে ড্যাডি এক খুশি দিয়ে কেডিকে সেখানেই ফেলে দেয়। ভাই, বিশ্ব সুন্দরের মুখে দাগ পড়ে যাবে, এই কষ্টটা তো বুঝতেই পারছেন। কল্পনায় দেখা যায় তাদের বন্ধুত্ব কতটা জোরদার ছিল। এইসব চিন্তা করতে করতে কেডি আরো কষ্ট পায়। কেডির বর্তমানে হাত পা বাঁধা। দেবী আর চকো লাইবার ক্ষতস্থান পরিষ্কার করে দিচ্ছে। এদিকে কেডি তাপসকে বলছে, রাজের বিষয়টা ধামাচাপা দেয়া যেত, কিন্তু সৃজর বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব? আর ইয়ার, এই সৃজাকে কেনই বা আনলো দেবী? আমি জেলে যেতে চাই না, চল মেরে দেই কেডিকে। ওর জন্য শুধু শুধু কেন আমরা ফেসে যাব? বন্ধুর এরকম কথা শুনে তাপস কিছুটা আতঙ্কিত হয়ে যায়। কেডির কাছে চকো পানি নিয়ে আসে আর তাকে পানি পান করায়। কেডি বলে, আর কতক্ষণ এভাবে বেঁধে রাখবি আমাকে? ছেড়ে দে। চকো বলে, দেখ তুই লাইবার মুখে দাগ ফেলে দিয়েছিস। কেডি বলে, এসব ঘটনা কখন ঘটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আমি তো ওকে মারতে চাই না। তুই লাইবাকে ডেকে নিয়ে আয়, আমি ওকে সরি বলছি। অনেক কষ্ট হচ্ছে রে আমার। চকো বলে, কিছু সময় যেতে দে, ড্যাডির মাথা ঠান্ডা হয়ে যাক, তারপর ওকে আমি ডেকে নিয়ে আসবো। তখন তুই বিষয়টা সরি বলে হ্যান্ডেল করে নিস। আচ্ছা, আমি আসি। এরপর সকলেই আলোচনায় বসে। যেহেতু দুটো মার্ডার হয়েছে, সেহেতু এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এদিকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে, সে তার মতো করে কাহিনী বলে ফেললে আমরাও ফেসে যাব। তাই আমাদের এ দেশ ছাড়তে হবে, কেননা একবার বিদেশে গেলে এই বিষয়ে কোনো ঝামেলায় পড়বো না আমরা। তবে এসব কথা শুনে তাপস তো ঘাবড়ে যায়, কারণ সে তো সম্পূর্ণ গরিব ফ্যামিলির ছেলে। তার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব না। মানে তার অতটাও সামর্থ্য নেই বিদেশে যেয়ে সেটেল হওয়ার। তার বন্ধুরা বিদেশে চলে গেলে সম্পূর্ণরূপে তাপস এই কিসে ফেসে যাবে। দেবী সৃজার কথা মনে করে একভাবে কান্না করে যাচ্ছে। চকো তাকে সান্ত্বনা দেয়। কেডির কাছে তাপস আসলে কেডি বলে, তোদের সবার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আমি ওই সময় বাইরে ছাদের উপর ছিলাম। তোর তো এই কথা জানা ছিল, কারণ তুই ওই সময় ডেডির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করছিলি। তাপস বলে, তার মানে তুই সে সময় সৃজার ঘরে ছিলি না? তাহলে সৃজাকে কে মেরেছে? তাপসের মাথা তো তালগোল পেকে যায়। তাই তো সে সেখান থেকে বেরিয়ে যায়। কেডি কিছুক্ষণ পর লক্ষ্য করে ঘরের মধ্যে একটা যন্ত্র রয়েছে। সেটা তার কাছে নিয়ে বাটন চেপে আগুনের মধ্যে শিকল গলিয়ে ফেলে। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। তাপস কেডি রুমে ঢুকলে লাইবার হাতে সৃজার ক্যামেরা দেখতে পেয়ে তাপস রেগে যায়। তাপস বলতে থাকে, তুই তাহলে সৃজাকে মেরেছিস, তাই না? এরপর তাদের দুজনের মধ্যে এই নিয়ে তর্ক হতে থাকে। হঠাৎ করে দেখা যায় সৃজা আর দেবীর লাশ পড়ে আছে। এটা মূলত দেবীর কল্পনা ছিল। ভয়ে দেবীর গলা শুকিয়ে গেলে সে পানি খেতে নিচে চলে আসে। পানি পান করার সময় অন্ধকারের মধ্যে পানির বোতল হাত থেকে পড়ে যায়। পানির বোতল উঠাতে গেলে ভুল করে নিচ থেকে একটা ছুরি পেয়ে যায়। ঠিক এমন সময় ড্যাডি আর লাইবা চলে আসে। ড্যাডি বলে, দেবী এটা কি করছিস? কাউকে তোর মারার প্ল্যান নেই তো? দেবী না করতে করতে বলে, আমি খুব ভয় আছি রে। প্রথমে রাজ, এরপর সৃজা, কি হচ্ছে এই ফার্ম হাউসে? লাইবা বলে, আমিও খুব ভয়ে আছি। ড্যাডি বলে, আমি এখনই কেডিকে পুলিশের হাতে তুলে দেবো।
এসব কিছুর পেছনে কেডির হাত রয়েছে। এই বলেই কেডির রুমের দিকে তারা চলে যায়। এদিকে কেডি ফার্ম হাউসের বাইরে চলে আসলে জঙ্গলের মধ্যে একটি স্থানে যাওয়ার পর তার ফোনে নেটওয়ার্ক পাওয়ার জন্য নোটিফিকেশন বেজে ওঠে। হাউসের মধ্যে কেডিকে কোথাও খুঁজে না পাওয়া গেলে ড্যাডি বাইরে আসে। এমন সময় ফোনের আওয়াজ টের পেয়ে সামনে এগিয়ে গেলেই দেখে কেডির লাশ পড়ে রয়েছে। ড্যাডি তো কান্নায় ভেঙে পড়ে আর আফসোস করে নিজের বন্ধুকে ভুল বুঝে আটক করে রেখে না জানি কত কষ্ট দিয়েছে। কেডির পাশে থাকা ফোনে সৃজার নোটিফিকেশন আসতেই দেখা যায় ড্যাডি তার কাছে ফোনটা নিয়ে নিয়েছে। ভিডিও অন করলেই আসল খুনিকে চিনতে পেরে যায় ড্যাডি। ড্যাডি আতঙ্কে আর ভয়ে তার মাথায় হাত দেয়। যাকে ড্যাডি অপরাধী হিসেবে কল্পনাও করেনি সে কিনা একের পর এক হত্যা করে যাচ্ছে। কেন করছে ও এসব? ড্যাডি রেগে একটা রড নিয়ে ফার্ম হাউসের ভিতরে প্রবেশ করে। এমন সময় সকলের চিৎকারের আওয়াজ পেয়ে দোতলায় আসলে দেখতে পায় তাপসের লাশ নিচে পড়ে আছে, যা দেখে ড্যাডি সম্পূর্ণ ভেঙে পড়ে। এক পর্যায়ে মেয়েদের দিকে তাকিয়ে বলতে থাকে, তুই কেন করছিস এসব? পাগল হয়ে গিয়েছিস? আমাদের সবাইকে কি তুই মেরে ফেলবি? এই বলেই চকর গলা চেপে ধরে। অন্যরা সকলেই ড্যাডিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে চকর হাতের কাছে একটা স্টিলের বস্তু থাকায় সে সেটা নিয়ে সজোরে ড্যাডির মাথায় আঘাত করে। দেবী বলে, পাগল হয়েছিস নাকি? তুই এভাবে চকর উপর হামলা করছিলি? ড্যাডি বলে, ওই সকলকে মেরেছে। রাজ, সৃজা, কেডি সকলকেই মেরেছে। আমার কাছে প্রমাণ আছে। এই বলে তার কাছে ফোনটা বের করে। তবে কপাল খারাপ, যার জন্য এই মুহূর্তে ফোনের স্ক্রিন নষ্ট হয়ে যায়। ড্যাডি বলে, আমাকে একটু সময় দাও, ভিডিওটা চললেই আমি প্রমাণ করে দেব আসল খুনিকে। চকো কেডিকে মেরে ফেলেছে, ওর লাশ বাইরে পড়ে আছে। চকো বলে, ও সব কথা মিথ্যে বলছে। সকলে মিলে বাইরে কেডির লাশের কাছে যায়। কেডির লাশ দেখে সকলে কান্নায় ভেঙে পড়ে। ড্যাডি বলে, আমি দূর থেকে দেখেছি ক্যাডির লাশ পড়ে থাকতে। কাছে আসলে ফোন চেক করলেই বুঝতে পারি আসল খুনি চকো। চকো বলে, ও নিশ্চয়ই ডেভিল পানীয় খেয়েছে, যার জন্য ও এরকম কথা বলছে। আমার মনে হয় ড্যাডি সকলকে খুন করেছে। এখন বুঝতে পেরেছি ও পুলিশের কাছে ধরা খেয়ে যাবে। দেবী, তুই ওর বেস্ট ফ্রেন্ড আর লাইবা ওর গার্লফ্রেন্ড, তাই তো এই কেসে তোদের দূরে রেখে আমাকে ফাঁসিয়ে দিতে চাচ্ছে। এই কথা শুনে দেবী কিছুটা ড্যাডির উপর সন্দেহ হয়। এসব দেখে ড্যাডি পাগলের মতো হাসতে শুরু করে। নিজের রাগ এক পর্যায়ে কন্ট্রোল করতে না পেরে চকর আবারও গলা চেপে ধরে। এটা দেখে লাইবা দ্রুত একটা হট স্টিক নিয়ে ড্যাডির দিকে এগোতে শুরু করে। এমন সময় চকর ড্যাডির গলায় ছুরি বসিয়ে দেয়। ড্যাডি সেখানেই মারা যায়। এটা দেখে দেবী সহ্য করতে না পেরে ফার্ম হাউসের ভেতরে চলে যায়। লাইবা পুরোপুরি ভেঙে পড়ায় চকো তাকে হাউসের সামনে নিয়ে এসে বসায়। লাইবার শারীরিক অবস্থা খারাপ দেখে চকো বলে, আমার কাছে মেডিসিন আছে, আমি নিয়ে আসছি। এই বলেই তার ছোট পার্স ব্যাগটি নিয়ে আসে। লাইবা ওষুধ নিতে গেলে চকোর ব্যাগে সৃজার কানের দুল দেখতে পায়। মনে একটু সন্দেহ জাগে, তাই তো লাইবা চকোকে জিজ্ঞেস করে, ড্যাডি ফোনে কোন ভিডিওর কথা বলছিল? যেদিন সৃজার মার্ডার হয়েছিল সেদিন কেডি আর তুই এক রুমে ছিলি। তুই বলেছিলি কেডি বের হয়ে গিয়েছিল, তাহলে তুই কোথায় ছিলি? চকো বলে, কি মনে হয় আমি অপরাধী? তোমরা সবাই কি পাগল হয়ে গিয়েছো? আমাকে সিরিয়াল কিলার ভাবছো? লাইবা বলে, দেখ চকো, তুই আমাকে সকল ঘটনা খুলে বলতে পারিস, আমাকে বিশ্বাস করতে পারিস, আমি কাউকে এই সত্য বলবো না। আচ্ছা চকো, তোর ব্যাগে সৃজার কানের দুল কেন? চকো এ বিষয়ে মন করা কাহিনী বললে লাইবার বিশ্বাস হয় না। লাইবা বলে, আসলে ড্যাডি ঠিক ছিল, তুই মিথ্যে বলছিলি, তুই আসলে একটা সাইকো। এই কথা বলে চকোর দিক এগিয়ে যেতে গেলে পা পিছলে লাইবা পড়ে যায়। চকো এই সুযোগের সদ্ব্যবহার করে লাইবাকে হত্যা করে ফেলে। এই কাহিনী দেবী বাড়ির ভেতর থেকে দেখে ফেলে, তাই সে মেইন দরজা লাগিয়ে দিয়ে দোতলায় গিয়ে একটা রুমে ঢুকে সেই রুম লক করে দেয়। তবে এর মধ্যে চকো গ্লাস ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর লাইবার রুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দেখ দেবী, আমরা তো এক টিম মেম্বার, আমি তোর কোনো ক্ষতি করব না। দেবী বলে, তুই আসলে একটা সাইকো। তখন চকো বলে, দেবী, আমি ওদের মেরে ফেলেছি। দেখ, রেপুটেশন ব্র্যান্ড এমনিতে তো হয় না, তার জন্য পরিশ্রম করা প্রয়োজন। মাঝে মধ্যে এগুলো পাওয়ার জন্য আমাদের নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সফলতা পেতে গেলেই পিছনে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। দেবী বলে, কিসের সফলতা? ওরা আমার বন্ধু ছিল। তাছাড়া সৃজাকেও তুই মেরে ফেলেছিস। চকো বলে, সৃজা ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত হয়ে গিয়েছিল। আসলে বর্তমান সময়ে ভাইরাল তো এমনি এমনি হওয়া যায় না। ভালো জিনিসটা ভাইরাল হতে দেরি হলেও খারাপ জিনিস ভাইরাল হতে সময় লাগে না। দ্রুত ভাইরাল হওয়ার জন্য চকো ওই দিন নিজেই রাজকে তার রুমে ডেকে নেয়। রাজকে উস্কিয়ে তারপর রাজের নামে মিথ্যা অপবাদ দেয়। সে ভেবেছিল এই বিষয়টা কোনোভাবে তার ফ্যান ফলোয়ার জানতে পারলে তাদের কাছ থেকে সিম্প্যাথি পাবে, সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। তবে ঘটনা বিপরীতে ঘটে।
রাজের নামে মিথ্যা অপবাদ সত্য করার জন্য রাজের শরীরে চকো কিছু আঘাত করতে থাকে। তবে সৃজা তো কেডিকে চকোর এই ভিডিওটা সেন্ড করে দেয়। নেটওয়ার্ক না থাকার কারণে কেডি ভিডিওটা পায় না। কেডি ফার্ম হাউস থেকে পালিয়ে যাওয়ার সময় তার ফোনে নেটওয়ার্ক পাওয়ার কারণে চকোর এই ভিডিওটা দেখে নেয়। কাকে এ বিষয়ে জানানোর আগেই চকো কেডিকেও মেরে দেয়। চকো দেবীকে বলে, তোরা কেউ জানিস না, তবে আমি আর কেডি একে অপরকে ভালোবাসতাম, কিন্তু ওই ঘটনার পর না চাইতেও আমার বাধ্য হয়ে কেডিকে হত্যা করতে হয়েছে। আর তাপস, যে কিনা চকো আর কেডির ইন্টিমেট হওয়া একটি ভিডিও নিয়ে চকোকে ব্ল্যাকমেল করছিল, তাই তাকেও শেষ করে দিয়েছি। শেষমেশ ড্যাডি আর লাইভা এই খুনের রহস্য জানতে পেরেছে, তাই তাদেরকেও মেরে দিয়েছি। চকো বলে, দেখ দেবী, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই দরজা খুলে বাইরে আয়। দেবী বলে, সবকিছুই তুই ঠিকঠাক পারফেক্ট করলেও একটা জায়গায় আটকে গেলি। চকো বলে, কোন জায়গা? দেবী বলে, তুই এখানের কেয়ারটেকার কাকাকে তো কিছুই করতে পারিসনি। সে যখন কাল এসে এই বাড়িতে এতগুলো লাশ দেখতে পাবে, তখন তো এই দায়ভার আমাদের উপর এসে পড়বে। চকো বলে, তাহলে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব, আমাকে একটু সাহায্য কর। দেবী বলে, তুই আগে প্রমিস কর, আমি বাইরে বের হলে তুই আমার কোনো ক্ষতি করবি না। চকো প্রমিস করে। দেবী ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে চলে আসে। তখন চকোর হাতে আমরা ছুরি দেখতে পাই। দেবী বলে, চকো ছুরি নিচে রাখ। চকো ছুরি নিচে রাখার নাটক করে হুট করেই দেবীকে মারতে যায়। তবে তার আগে দেবীর হাতের ছুরির আঘাতের ফলে চকো সেখানেই মারা যায়। দেবী কান্নায় ভেঙে পড়ে আর বলে, ছোট থেকে আমরা বড় হয়েছি, কত রঙিন স্বপ্ন দেখে এসেছি আমরা, এই দুদিনের মধ্যে কি হয়ে গেল? তোর এমন পাগলামির জন্য আমার সকল বন্ধুদের ধীরে ধীরে হারিয়ে ফেললাম। পরদিন দেখা যায় দেবী পুলিশকে বলছে, এতক্ষণ ধরে আমি যা বলেছি এই ফোনে সব রেকর্ড করা রয়েছে, আপনি ফোনটা নিয়ে যান। আর এই কেস সম্পর্কিত যদি কখনো কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি তথ্য দিয়ে সমাধানের চেষ্টা করব। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, মুভিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।